হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আমার ঘরে বাইরে চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল এখন মানে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, 5:45 5:30 5:45 সময় উঠেছিলাম। তো সকাল থেকেই ঝাড়ু হাতে স্টার্ট আর কি, বুঝেছো? ঘরের অবস্থা ভীষণ খারাপ, এদিক ওদিক। আর মাম্মাম কী করে না, সারা ঘরের ওয়ালগুলোতে না পুরো পেন্সিল দিয়ে পুরো লিখে রাখে। তাই আমি একটুখানি ইরেজার দিয়ে একটু মোছার চেষ্টা করছিলাম। আর এত জায়গা সব করে রেখে দিয়েছেন, মানে আর ইচ্ছেও করে না। সারা ঘরের দেয়ালে যেখানে যেরকম পেয়েছে সেখানে সেরকমভাবে পুরো দাগিয়ে দাগিয়ে অবস্থা খারাপ করে রেখেছে। মুছতে মুছতে আমি নিজে হয়রান হয়ে যাচ্ছি। হচ্ছে যে থাকি, আর করতে ইচ্ছে করছে না। এর আগেও যখন করতো না, ওর বাবা আর আমি দুজনে মিলে মানে মুছতাম। তো যেখানে পারতো সেখানেই, যখনই আমি মানে রান্নার ঘরে কাজে যেতাম তখনই ও করতো, পেন্সিল নিয়ে শুরু করেছে। সারা ঘরের অবস্থা এমন ঘরে গেছে, কোথায় আবার বলছে কি, মামা দেখো আমি ভূত এঁকেছি। এদিকে ভূত ভয় পায়, এদিকে ভূত এঁকে রেখেছে। হাসবো না কি করবো, এরকমই করে। এত দুষ্টুমি যাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চা, তাদের দেখবে সবার ঘরের দেয়ালগুলোতে এরকম আঁকি বাঁকি কাটা। আর আমাদের কোয়ার্টারের দেয়ালগুলোতেও এরকম আগেও ছিল, পেন্ট করা হয়েছে। তো পেন্ট করার পরেও সেই দেখি সেম অবস্থা। তাই ওর বাবা বলে পেন্ট করে কোনো মানে লাভ হয়নি। আর এই চোখটা দেখো আমার, মানে ভেতরে না চোখের ভেতরটাতে কিছু একটা হয়েছে মনে হয়, ব্যথা ব্যথাও করছে। আর জানি না কি হয়েছে, কে জানে। আর ওর বাবা একদম সময় পাচ্ছে না, কাজের ডিউটির এত প্রেশার, এত চাপ না। এখানে নিয়ে যাবে বলছিল, বাট হয়ে উঠছে না। তো দেখি সময় পেলে একটুখানি ডাক্তারের কাছ থেকে একটু দেখিয়ে নিয়ে আসবো। এই এখন অবস্থা। আর একটুখানি ঘরে ঝুলো হয়েছিল, তাই ঝেড়ে দিচ্ছিলাম। হাঁপিয়ে গেছি করতে। কোন দিক থেকে মানে সকালে ঘুম থেকে উঠে না কোন দিক থেকে শুরু করব, মানে তাই ভাবতে ভাবতে আমার অবস্থা হয়ে যায়। সারা ঘরের অবস্থা যা করে রাখে। ওর বাবা তো সারাদিনই ডিউটি, আর আমি তো এদিকে কাজের মধ্যে থাকি, আর আমার মেয়ে এদিকে চলেই ব্যাস। আর দেরি না করে দেখো তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে ফেলবো। তো সংসারের কাজ করলে শেষ হয় না, তো সেই জন্য আর দেরি করলাম না। সে দেখো চেয়ারগুলোকে সব টেবিলের উপর উঠিয়ে দিচ্ছি। তো আমার একটু ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা করতে সুবিধা হয়। আর তোমরা তো সব জানোই, সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে আমি আমার একটা পরিবারের মতো মনে করি বলেই সেই জন্য সবটা শেয়ার করি। আর হাজার লোকের হাজার একটা কথা শুনতে হয়, তারপরেও না সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি। তো তাও মানে যেতে পারিনি সংসারটাকে ছেড়ে। অনেকবার অনেকবার ভেবেছি যে না আর করবো না, বা সংসার করা যাবে না, ছেড়ে চলে যাব। যতই হোক দেখো, একা থাকলে একটা কথা, আবার তারপরে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে না ওরকমভাবে সব কিছু ছেড়ে বললেই চলে যাওয়া যায় না। সেই জন্য মানিয়ে নিয়ে ধৈর্য ধরে থাকার চেষ্টা করি। এরকম জানি তোমাদের আমার মতন এরকম অনেকেরই পরিস্থিতি, যে ইচ্ছে করলেই তারা পারে না সংসার ছেড়ে চলে যেতে। তো মেয়েরাই সবসময় সব কিছু ধৈর্য ধরে মানিয়ে নিতে পারে, আর মেয়েদেরকেই সবসময় সব কিছু সহ্য করে নিতে হয়। এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম, বুঝেছো? আর সংসারটা তো শুধু দেখো একটা মানুষ নিয়ে তো আর সংসার হয় না। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আসার পরে না সবসময় আমি একটাই শুনে এসেছি যে মেয়েদেরকে নাকি সবসময় ধৈর্য ধরে মুখ বুজে সব কিছু সহ্য করে নাকি করতে হয়। দেখো পরের বাড়ি থেকে আসা মেয়েটা নয় সব কিছু ধৈর্য ধরে সহ্য করে করবে, কিন্তু সেই মেয়েটাকেও তো মানিয়ে নেওয়ার মতো সবার দরকার, তাই না? তো এখন দেখো ঘরের ওইদিকে একটু ঝাড়টার দিয়ে চলে এসেছি এদিকে। তো ড্রেসিং টেবিলটা বড্ড অপরিষ্কার হয়ে গেছিলো, সব পাউডার টাউডার পরে অপরিষ্কার। তো মাঝে মধ্যেই আমি একটুখানি সেগুলো পরিষ্কার করে নিই। তো তো আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের কথা তোমাদের কাছে শেয়ার করি। অ্যাকচুয়ালি সত্যি কথা, মন থেকে না ভীষণ কষ্ট পাই যে এত কিছু করার পরেও না আমি তাদের কাছে আমার নাম চাই না, তারা একটু বুঝলো না। একটা মেয়ের প্রতি একটু সিম্প্যাথি বা সহানুভূতি তো থাকতে পারে বলো। উল্টো তারা কিনা আমার নামে উল্টো পাল্টো বলে রটাবে। যদি সেরকমই হতাম, যে আমাকে বলেছিল বিয়ের আগে থেকেই আমায় বলেছিল যে আমি নাকি সংসার করার মেয়ে না, আর আমাকে নিয়ে নাকি সংসার করাই যায় না। আমি এতটাই খারাপ একটা মেয়ে। কিছুদিন পর পরই না গুছালে কি হয় না, সব ওই আবার খিচুড়ি পাকিয়ে যায়। সেখানে আবার গুছিয়ে ওষুধগুলো সব টেবিলের উপরে ছিল, সেই জন্য আমি টেবিল থেকে নামিয়ে টেবিলটা ভালো করে একটু মুছে দিলাম। ডেলি মুছতে হয়, তারপরেও আজকে একটু ভালো করে আজকে একটু পরিষ্কার করে দিই। আর মাম্মামের ওয়াইপস নিয়ে এসছে, ওয়াইপস দিয়ে ক্লিন করলে না বেশ সুন্দর ক্লিন হয়।
আর দেখো সংসারে সব কাজগুলো গুছিয়ে করার পরেও না আমাকে শুনতে হয় আমি নাকি কোনো কাজই করি না, আমার বরই নাকি সব কাজ করে দেয়। তোমরাই বলো তো, তোমরা যারা আমার ভিডিও দেখো, সেই মানুষটাই যদি সব কাজ করে দেয়, সেই মানুষটা বাইরে গিয়ে ডিউটি করে আসে, কাজ করে যে মানুষটা, সেই মানুষটা ঘরে বসে থেকে কাজগুলো করবে কতক্ষণে? হ্যাঁ, বাড়িতে যখন থাকে তখন হয়তো আমার হাতে হাতে একটু আমাকে হেল্প করে দেয়, কিন্তু সেটা তো তাদের অপছন্দ। সবসময় শুধু বলবে কেন করবি তুই, একদম কাজ করে দিবি না, ও একা একা সব করুক, ওকে সব করতে দিবি, একা একা করে ওকে জব্দ করবে, এইভাবে ছেলেকে শিক্ষা দেয় আর কি সব সময়। কোথায় বলবে ছেলে বউ সবসময় মিলেমিশে থাকবে না, সেটা তারা কোনো সময় মেনে নিতে পারবে না। ছেলে কি করে বউকে সাহায্য করবে সেটাই সবসময় বলতে থাকে। আর দেখো ওইদিকের ঘরের কাজগুলো কমপ্লিট করে এসে তো রান্নাঘরে চলেছে, রান্নাঘরেও খুব ঝুল পড়ে গেছিলো, তো ওগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একটু তেল কাজটা হয়ে গেছিলো, মাইক্রোওভেনের উপর টুপরগুলো সব পরিষ্কার করেছি। তো আমি আমার কিচেনটা কিভাবে নেট অ্যান্ড ক্লিন রাখি তোমাদেরকে এই ভিডিওটা আমি অন্য কোনো ব্লগে দিয়ে দেবো। তো এখানে দেখো রান্নাঘরটা সব আর সমস্ত বাসনপত্রগুলো নামিয়েও সব পরিষ্কার করেছিলাম। তো এখন আবার চলে এসেছি ঘরে, আর আমার মেয়ে এখানে চাদর মাথায় দিয়ে একটু দুষ্টুমি করছিল। আর আমার এই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে এত বড় হয়ে গেছে, তো তোমরা ভাবছো যে এই কথা কেন বলছি। ওর এখনও দেখো 4 বছর কমপ্লিট হয়নি, কিন্তু ও না সত্যি এতটা ওর মধ্যে ম্যাচুরিটি চলে এসছে, আমি তাই ভাবি মাঝে মাঝে দেখো আমাকে বলতে যাচ্ছে যে মা দাও তোমাকে আমি একটু হেল্প করে দিই, তো এইটুকু বললেই না বেশ ভালোই লাগে। তো কেউ তো আর বলে না, তাই আমার মেয়েটা বলে যে তাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যেটুকু পারে আমাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করে আর কি। দেখো কী সুন্দর করে ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে কিভাবে গুছিয়ে রাখছে জিনিসগুলো, আর ও আমাকে দেখে না পুরো ওরকমভাবেই জিনিসগুলো করার চেষ্টা করে। তো ছোটোবেলা থেকেই দেখে যে মানে আমি না অতটা ভীষণ মানে সেজে গুজে সবসময় থাকি না, আর আমাকে না সবসময় বলে যে মাম্মাম তুমি কেন সেজে গুজে থাকো না, তুমি কেন সাজছো না, ও তোমার কি কিছু নেই, লিপস্টিক নেই, নেল পালিশ নেই, দাও আমি তোমাকে কিনে দেবো। আমি যদি কোথা থেকে কিনে দিবি, আমি যদি জিজ্ঞেস করি বলে কি আমি কেন পড়াশুনো করে বড় হয়ে চাকরি করব, করে কিনে দেবো। তাই ছোটো বাচ্চাটার কাছ থেকে এইটুকু শুনে না ভীষণ ভালো লাগে, সেই জন্য না সংসার ছেড়ে আর যেতে পারি না। এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যেইভাবেই হোক না মানিয়ে নিয়ে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়ে করার চেষ্টা করি। যে যতই যা কিছু বলুক তাতে আমার সত্যিই মানে কিছু কান লাগাতে চাই না, আর কান লাগিয়ে হয়তো দুটো কথা উত্তরও দিয়ে ফেলি, কিন্তু সংসারটা ছেড়ে আর যেতে আর পারি না। এই সংসারটার মায়া মানে যারা যারা সংসার করো না তারা সবাই এটাই বুঝবে, সংসারের মায়ায় পড়ে গেলে আর ছেড়ে যাওয়া যায় না। বাবা এতক্ষণে গিয়ে সব কমপ্লিট হলো, কমপ্লিট বলতে মানে এখনও স্নান দান করে কিছু উঠিনি, এখন যাবো স্নান টান করে ফ্রেশ হতে। আর এদিকে সব দেখো কমপ্লিট, দুদিকে দুটো বিছানার চাদর বেঁধে দিয়েছি, এগুলো সুতির, আগেরগুলো খুব নোংরা হয়ে গেছিলো তাই উঠিয়ে দিয়েছি। আর ঐশী ঘুমিয়ে থাকতে থাকতেই আমি সব কমপ্লিট করছি। আনার অবস্থা দেখো, ওটা রাগ ভেঙে যাবে, মারবি দুষ্টুমি। গুছিয়ে গাছিয়ে করার মানে চেষ্টা করি, গুছিয়ে রাখলেও গোছানো থাকে না। এই তোর স্ক্র্যাপ বুকটা এখানে, চলো এবার দুজনে মিলে ফ্রেশ হয়ে নেবো, তারপরে যা করা করবো। এখনো রান্নাঘরে রান্না বান্না সব বাদ রয়েছে। তো ঘরগুলো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো কোয়ার্টারের দুটোই রুম, দুটো বেডরুম আর বারান্দা ছোট্ট একটু, আর ছোট্ট একটা কিচেন রয়েছে। তো এইটুকু দুটো রুমটাকেই আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এটা আরেকটা রুম, ওইদিকে একটা রুম, আর এটা আরেকটা রুম। এই রুমটাতে একটা বেড, বাক্স, আর এগুলো না সব বাক্স, তো বাক্সগুলোর উপরেই গুছিয়ে সমস্ত কিছু রেখে দিই। চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। টাকা আমার দিকে হাসছিস কেন এখন, কি করছিলি তুই সেটা বল। কিগুলো? আপেল তো খাওয়ার জিনিস, তুই যে নাকে ঢুকিয়েছিস, নাকে যদি আটকে যেত তখন কি হতো সেটা বল। কি মোটি কে? মা মোটি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে একটু কাটাকাটি করছি। তো কাটাকাটি হয়ে গেছে, তো বেগুন কেটে নিয়েছি, একটু বেগুনের তরকারি করে নেবো। তো অনেক দিন ধরে বেগুনটা ফ্রিজে রাখা ছিল, তো ভাবছিলাম কবে করব। তো আমাদের বেশি একটা বেগুন খাওয়া হয় না, গরমের সিজনে একটু বেগুনটা কমই খাই, সে কারণে তাই আজকে একটু বেগুনটা বানাবো। তো আজকে একটু বেগুনের, জানি না তোমরা এরকম রেসিপি খেয়েছো কি না, তো আমি একটু সর্ষের তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম,
আর বেগুনগুলোকে ভাজা করে রেখে দিয়েছি পাশে। একটা মশলা করে নিয়েছি। তো এই মশলাটা হচ্ছে পেঁয়াজ দিইনি, শুধু আদা রসুন লঙ্কা টমেটো আর একটু টক দই দিয়েছি। তো এটাকে না আমি আচারি বেগুন বলি। আর যদি তোমাদের রেসিপিটা লাগে তো আমাকে কমেন্টসে জানিও, তো অবশ্যই আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো খুব সুন্দর হয় আচারি বেগুন, এই কারণেই বললাম। তো টক মিষ্টি ঝালের মতন হয় আর কি, আচার যেরকম খেতে হয় না সেরকম। আর এটার মধ্যে না একটা ড্রাই মশলা মানে গুঁড়ো মশলা দিই আমি, ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি পাঁচফোড়ন এই সব দিয়ে একটা মশলা বানাই। তার সাথে আমি বলতে ভুলে গেছি, তেজপাতা আর শুকনো লঙ্কাটাও অ্যাড করি। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। একটু অন্য টাইপের হয়, একটু খাট্টা মিঠা ওরম টাইপের হয় আর কি। তাই আমি একসময় এরকম বানিয়েছিলাম। আমি এটা কোনো রেসিপি দেখিনি, মানে ইউটিউবে দেখেই নিই, আমি নিজে দেখেই একবার ট্রাই করেছিলাম, দেখিতে এইভাবে বানানোর চেষ্টা করি। যেহেতু টক দই দেওয়া না, একটু হালকা হালকা খাট্টা খাট্টা লাগে আর কি, টক টক লাগে। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে তো বিশেষ করে বেশ ভালো লাগে। তো মশলাটা কষে গেছে, তো মশলাটা কষে যাওয়ার পর আমি বেগুনগুলো দিয়েছি, সাথে সামান্য একটুখানি জলও দিয়ে দিয়েছি। তো এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু সামান্য ঢেকে দেবো। তো পুরো ঢাকা দেবো না, সামান্য হালকা একটু খোলা রেখে দেবো, ওইভাবে একটু রেখে দেবো। কিছুক্ষণ হয়ে গেলেই, মানে কিছুক্ষণই সময় লাগবে, বেশি সময় লাগে না, যেহেতু এটা বেগুন আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। আর বেগুন বেশিক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করা দরকার, তাহলে সব ঘেটে যাবে। তো এইভাবেই আমি আচারি বেগুনটা তৈরি করি। তো আমার আচারি বেগুনটা রেডি হয়ে গেছে। তো এরপরেও আরও অনেক কিছু রান্নাবান্না করেছি, তো আমি সমস্ত রান্নাবান্নার ভিডিও এইখানে আর দিলাম না, কেননা যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকে সাপোর্ট করে যেও। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, হ্যাপি থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।